গল্পস্বল্পে আজ পড়ছি অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প murder.com। আজ দ্বিতীয় পর্ব। দত্তগুপ্তের ফ্ল্যাটে তোমার নাম আর ফোন নম্বর পাওয়া গেল কেন? কিছুক্ষণ চুপ করে রইল বর্ষা। ওর মুখ নিচু থাকায় মুখ দেখতে পাচ্ছিলাম না। যখন ও মুখ তুলল তখন ওর চোখে জল। আমার বুকের ভেতরে ভাঙচুর শুরু হয়ে গেল। বর্ষা ধীরে ধীরে ওর কথা বলে গেল। মাঝে মাঝে নাক টানল, রুমাল দিয়ে চোখ মুছল। দত্তগুপ্তের ব্যবসা মেয়ে নিয়ে, তবে ওর ব্যবসার অনেকগুলো স্তর আছে। তার একেবারে প্রাথমিক স্তরে রয়েছে টেলিফোনে বন্ধুর মতো সুখ দুঃখের গল্প করা। তার পরের স্তরের টেলিফোনে নোংরা রগরগে গল্প। এর পরের ধাপে টেলিফোনে নয়, একেবারে মুখোমুখি গল্প এবং প্রেম। তবে কিছুতেই শরীর ছোঁয়া চলবে না। দত্তগুপ্তের মাসলম্যানরা সেটা নজর রাখত। এরপর আসছে বডি লাইন লেভেল, আর তার পরের ফাইনাল লেভেল হলো ফ্রি স্টাইল। নানান ধরনের ক্লায়েন্টের জন্য দত্তগুপ্তের নানান রকম ব্যবস্থা। দত্তগুপ্তের কাছে বর্ষা প্রথম লেভেলের চাকরি করত। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ওকে নানা ধরনের ক্লায়েন্টের সঙ্গে সুখ দুঃখের গল্প করতে হতো। এর জন্য মাসেও 1,500 টাকা করে পেত। টেলিফোনে ওর ছদ্মনাম ছিল কঙ্কনা। দত্তগুপ্ত ওকে বহুবারই বলেছেন প্রাথমিক স্তর থেকে ওপরের স্তরগুলোয় উঠতে, তাতে বর্ষা টাকাও পাবে অনেক বেশি। কিন্তু বর্ষা রাজি হয়নি। টাকার প্রয়োজন মেটানোর জন্যে এই কাজও করতে বটে, তবে তার জন্যে রুচি বিসর্জন দেয়নি। টেলিগার্ল হওয়ার চাকরিটা ও পায় ওর এক বান্ধবীর মারফত। তখনও আমাদের কোম্পানিতে চাকরি পায়নি। খুব অভাবের সময় এই চাকরিটা ওকে দারুণ সাহায্য করেছে। তাছাড়া দত্তগুপ্ত ওর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি, কখনো কোনো অন্যায় প্রস্তাবও দেননি। এখন চাকরিটা চলে যাওয়াতে ওর একটু অসুবিধেই হবে। রিতেনদা, আপনি হয়তো আমাকে খারাপ ভাবছেন। কান্না চাপতে চাপতে বর্ষা কোনো রকমে বলল, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে যা যা বললাম সব অক্ষরে অক্ষরে সত্যি। আমি শুধু টেলিফোনেই গল্প করতাম, তার বেশি কিছুই নয়। তবে অনেক সময় অনেক কিছু দেখতাম, সেসব কাউকে বলা যাবে না। মিস্টার দত্তগুপ্ত এই একটা ব্যাপারে বারবার করে ওয়ার্নিং দিয়েছিলেন। ওর অনেক বাজে ধরনের লোকজন জানা চেনা ছিল। কেউ বেয়ারাপনা করলে তাকে ঢিট করার জন্য ওই লোকগুলোই ব্যবস্থা করত। বর্ষা এখনও রুমাল ব্যবহার করে চলেছে। ওর চোখ ফুলে উঠেছে। আমি ওকে দেখছিলাম আর ভাবছিলাম, আজ সকালেই আমরা কত দূরে ছিলাম, আর এখন কত কাছাকাছি চলে এসেছি। বর্ষার কাছেই শুনলাম দত্তগুপ্ত খুব ছোট মাপে ব্যবসা শুরু করে মাত্র 4 বছরেই সেটাকে বিশাল জায়গায় নিয়ে গেছেন। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ওর ক্লোজ কানেকশন ছিল। এসব ব্যবসায় এই টাইপের কানেকশন না থাকাটাই অস্বাভাবিক। তাদেরই কেউ কি দত্তগুপ্তকে খুন করল? বর্ষাকে আমি নানা প্রশ্ন করলাম। তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তরও দিতে পারল, তবে বারবার করে আমাকে বলল, এসব কথা যেন আমাদের দুজনের বাইরে আর কারো কাছে না যায়। রিতেনদা, তুমি মিস্টার দত্তগুপ্তের কাছে কতদিন ধরে এই পার্ট টাইম জবটা করছিলে? অলমোস্ট 2 বছর। তোমাকে স্যালারি পেমেন্ট করতো কে? মিস্টার দত্তগুপ্ত নিজে। তুমি কোথায় বসে টেলিফোনে গল্প করতে? পার্ক সার্কাসের ওই ফ্ল্যাটে বসে কথা বলতাম। ওখানে একটা ঘরে 5টা টেলিফোন রাখা আছে। আমরা 5 জন মেয়ে সেখানে বসে একসঙ্গে কাজ করতাম। ওদের নাম জানো? না, সবাই ছদ্মনাম ব্যবহার করত। ওরাও আমাকে কঙ্কনা নামেই চিনত। তোমাদের আসল নাম কে কে জানতো? মিস্টার দত্তগুপ্ত জানতেন, আর জানতেন ওর পিএ মিস রোজি। মিস রোজিকে দেখতে কেমন? বর্ষা মিস রোজির চেহারার মোটামুটি একটা বর্ণনা দিল। সেটা আমার দেখা রিসেপশনের ওই মহিলার সঙ্গে মোটেই মিলল না। তখন আমি রহস্যময়ী সেই মহিলার চেহারা যতটা সম্ভব খুঁটিয়ে বর্ণনা করলাম। তারপর জানতে চাইলাম, এরকম চেহারার কাউকে তুমি ওখানে দেখেছ? কয়েক সেকেন্ড চিন্তা করে বর্ষা বলল, না। যে 5 জন টেলিফোনে কথা বলতো তাদের দেখতে কেমন? না, ওদের চেহারার সঙ্গেও আপনার ওই ভদ্রমহিলার কোনো মিল নেই।
কিছুক্ষণ চিন্তা করে আমি বললাম, ওই মহিলাকে পেলে অনেক কিছু জানা যেত। কে জানে, হয়তো দত্তগুপ্তকে উনি শেষ করে দিয়েছেন। বর্ষা এতক্ষণে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। বেয়ারাকে ডেকে বিল মিটিয়ে আমরা রাস্তায় বেরিয়ে এলাম। বর্ষা একটু ইতস্তত করে বলল, কাল আমার দত্তগুপ্তের ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, আমি আর ওখানে যাব না। না, যেও না, তবে মিস রোজিকে একটা ফোন করে বলো যে তোমার শরীর খারাপ। তখন উনি নিশ্চয়ই বলবেন দত্তগুপ্ত মার্ডার হয়েছেন। ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা চালালে তুমি হয়তো অনেক কিছু জানতে পারবে। সেগুলো আমাকে বলো, দুজনে ডিসকাস করে যা হোক একটা রাস্তা খুঁজে বের করব। আমরা চুপচাপ থাকি না? আমাদের ঝামেলায় জড়ানো কি দরকার? বর্ষার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললাম, তোমার হয়তো ঝামেলায় না জড়ালেও চলবে, কিন্তু আমি যে অলরেডি ঝামেলায় জড়িয়ে গেছি। ওই মোটা ভদ্রলোক সিঁড়িতে আমাকে দেখেছেন। ফ্ল্যাটের কোথাও না কোথাও হয়তো আমার আঙ্গুলের ছাপ রয়ে গেছে। এমনকি নাম আর মোবাইল নাম্বারও হয়তো কোনো খাতা টাতা বা ডায়েরিতে লেখা আছে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলে 2-5 দিনের মধ্যেই আমার কথা জানতে পারবে। তখন আমাকে নির্ঘাত অ্যারেস্ট করবে। মা ভাই বোনের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না। চাকরিটাও হয়তো খোয়াতে হবে। একটু থেমে কয়েকবার শ্বাস টানলাম আমি। ভেতরে ভেতরে একটা গোয়ার্তুমি টের পাচ্ছিলাম, সেই সঙ্গে রাগও হচ্ছিল। অন্যায় ইচ্ছে নিয়ে আমি দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিলাম ঠিক, কিন্তু কোনো অন্যায় তো আমি করিনি। দত্তগুপ্তকে কে না কে মার্ডার করেছে, অথচ সেই দায়টা চেপে যাবে আমার ঘাড়ে। বেশ মজার ব্যাপার তো। ওই ভদ্রমহিলাকে সামনে পেলে একবার দেখে নিতাম। না বর্ষা, এত সহজে আমি ছেড়ে দেব না। জেদি ঘোড়ার মতো এপাশ ওপাশ মাথা নাড়লাম আমি। ওই মিস্টেরিয়াস লেডিকে আমি খুঁজে বার করবই। তুমি আমার সঙ্গে থাকতে পারো, নাও থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার ইভেন। দিস ইজ মাই গেম। শুধু শুধু তোমাকে বাড়ি থেকে ডেকে এনে ট্রাবল দিলাম। ভালোবাসার অস্কার নমিনি হয়ে রাস্তার মাঝে চারপাশের লোকজনের চোখের সামনে আমি বর্ষার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়তে পারি, কিন্তু আমাকে অন্যায়ভাবে খুনের দায়ে কেউ জড়াতে চাইলে হাঁটু গেড়ে বসার কোনো প্রশ্নই নেই। বর্ষা পাশে না থাকতে চায়, না থাক, গ্রীষ্ম তো রইল। বাস স্টপে দাঁড়িয়ে আমরা গ্রীষ্ম অনুভব করছিলাম। গুমট চটচটে গরম, গাছের একটি পাতাও নড়ছে না। বর্ষা কিছুক্ষণ চুপ করে রইল, আর চোখে দেখল আমাকে। তারপর অপরাধী গলায় বলল, সরি রিতেনদা, আপনি যা ভালো বোঝেন করুন, আমি পাশে আছি। দিস ইজ আওয়ার গেম। ওর কথাটা শোনা মাত্রই এত আনন্দ হলো যে সম্পর্ক অন্যরকম হলে আর পরিবেশ অন্যরকম হলে ওকে একেবারে জাপটে ধরে একটা খেতাম। বর্ষা আমাকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার অনুমতি দিল, আর আমার মোবাইল নাম্বারটাও টুকে নিল। বাড়ি ফেরার পথে মায়ের ফোন পেলাম। আমার ফিরতে দেরি হচ্ছে দেখে দুশ্চিন্তায় ফোন করেছে। মায়ের কথায় মনে মনে হাসি পেল। আমার দুশ্চিন্তার কথা মা যদি জানত। পরদিন খবরের কাগজে 3 নম্বর পৃষ্ঠায় ছোট্ট করে খবরটা ছাপা হলো। দত্তগুপ্তের পুরো নাম পিনাকি দত্তগুপ্ত, বয়স 52। ওর বেআইনি ব্যবসা মাপে বেশ বড়। পুলিশের ধারণা বখরার ব্যাপার নিয়ে গোলমাল হওয়ায় অপরাধ জগতের কেউ ওকে খুন করেছে। মুখে বালিশ চাপা দিয়ে গুলি করার কারণে গুলির আওয়াজ চাপা দিতে চেষ্টা করেছে। এখনও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমার কথা পুলিশ এখনো জানতে পারেনি। কিন্তু কি করে ওই ভদ্রমহিলাকে খুঁজে পাওয়া যায়? দত্তগুপ্তের ফ্ল্যাট বাড়ির কাছে গিয়ে আমি কি তাহলে নজর রাখব যদি ওই মহিলাকে হঠাৎ করে দেখতে পেয়ে যাই? নাকি বর্ষা যেমন বলছে ঝামেলায় না জড়িয়ে চুপচাপ থাকব? সারাটা দিন এইসব পাগল করা চিন্তা নিয়ে কাটতে লাগলো। মা বেশ কয়েকবার জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি প্রতিবারই পাশ কাটানো জবাব দিলাম। টের পাচ্ছিলাম মিলি আর ব্রতিন বেশ দূরত্ব বজায় রেখে অদ্ভুত চোখে আমাকে দেখছে, কারণ হাজার সমস্যাতেও ওরা কখনো আমাকে এরকম বিপর্যস্ত দেখেনি। সিগারেটের পর সিগারেট পুড়তে লাগলো। আচমকা এরকম বিপদে জড়িয়ে পড়ে নিজেকে বেশ অসহায় লাগছিল।
তবে এও মনে হচ্ছিল এরকম ঝামেলায় না জড়ালে বর্ষাকে এতটা কাছাকাছি পেতাম না। এই কাছাকাছির আলাদা কোনো মানে আছে কিনা একমাত্র ভবিষ্যতই এর উত্তর দিতে পারে। অফিসে গিয়ে যান্ত্রিকভাবে কাজে বসে পড়লাম। বর্ষা ওর সিটে বসে কাজ করতে করতে বারবারই আমার দিকে দেখছিল। টিফিনের সময় ও আমার কাছে এলো, চাপা গলায় বলল, কাগজে নিউজটা দেখেছেন রিতেনদা? দেখেছি, বোধহয় আজ সন্ধেবেলা খাস খবরে দেখাবে। আজ মিস্টার দত্তগুপ্তের ওখানে ফোন করতে আমার ভয় করছে। ভয়ের কি আছে, তুমি তো জাস্ট একটা ফোন করছো। সেরকম হলে ঝপ করে লাইন কেটে দেবে, আর ফোনটা করবে কোনো এসটিডি বুথ থেকে। বর্ষা আমার কথা শুনল বটে, তবে তেমন নিশ্চিন্ত হলো বলে মনে হলো না। ওকে বললাম, সেরকম জরুরি কোনো খবর থাকলে আমাকে মোবাইল ফোন করে জানাতে। এমন সময় মংপু চলে এলেন আমাদের কাছে। বর্ষা, আই ওয়ান্ট ইউ কাম টু মাই রুম। চেন্নাইয়ের প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাশন আছে। বর্ষা আমার দিকে একটা অসহায় চাউনি ছুঁড়ে দিয়ে মংপুর সঙ্গে ওর কাছের কিউবিকলের দিকে চলে গেল। পুরো কায়স্থর বর্ষা আই ওয়ান্ট ইউ কথাটা অনেকক্ষণ ধরে বেসুরোভাবে আমার কানে বাজতে লাগলো। কি চমৎকার! বর্ষা, তোমাকে চাই। বর্ষার সঙ্গে এর বেশি আর কথা বলার সুযোগ পাইনি। বেশ আনমনাভাবে অফিস থেকে বাড়িতে ফিরে এলাম। তারপর বর্ষার ফোনের জন্য অপেক্ষা করতে লাগলাম। সন্ধেটা আমার টিভি দেখে কাটছিল। সামনে চায়ের কাপ, আঙুলের ফাঁকে সিগারেট, আর চোখ টিভির রঙিন পর্দায়। কখন ফোন করবে বর্ষা? কখন? হঠাৎই কেউ যেন চাবুকের বাড়ি মারল আমার পিঠে। এ কী দেখছি আমি? টিভির পর্দায় সেই মুখ, সেই মহিলা দত্তগুপ্তের ফ্ল্যাটে আমাকে বুদ্ধ বানিয়ে কেটে পড়েছিল। একটা ট্যালকম পাউডারের বিজ্ঞাপন দেখাচ্ছিল। ড্রিম ট্যালকম পাউডার লাগালে আপনার কোনো রকম অসুখ বিসুখ করবে না। রূপকথার গল্পের মতো আপনি সারা জীবন সুখে শান্তিতে বাস করতে পারবেন। দাম অত্যন্ত কম এবং একটা কিনলে আরেকটা ফ্রি। এরকম একটা স্বপ্নের পাউডারের বিজ্ঞাপনে সেই রহস্যময় মহিলা অভিনয় করছেন। ভদ্রমহিলার পোশাক আশাক ও মেকআপ কোনো রকম হলেও ওকে চিনে নিতে আমার একটু অসুবিধা হলো না। কিন্তু কি করে ওকে ধরা যায়? কিছুক্ষণ ভেবে ঠিক করলাম ওই পাউডার কোম্পানির অফিসে যাব। সেখান থেকেই শুরু করব আমার খোঁজ। ভদ্রমহিলার হদিস পাওয়ার পর কোথায় আমার টেনশন কমবে তা নয়, উল্টে টেনশন যেন আরও বেড়ে গেল। একটার পর একটা সিগারেট ধরিয়ে চললাম আর বর্ষার ফোনের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 8:30 নাগাদ বর্ষার ফোন এলো। মোবাইল ফোনে জিঙ্গল বেলের সুর বেজে উঠতেই আমার ফোন তুলে নিলাম আমি। হ্যালো রিতেনদা, বর্ষা বলছি। বলো, কি খবর? মিস রোজিকে ফোন করেছিলাম। বডি পোস্টমর্টমে পাঠিয়ে পুলিশ ফ্ল্যাটটা সিল করে দিয়েছে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে। ফলে ওই ফ্ল্যাটে যাওয়ার কোনো মানে হয় না। মিস রোজি ওর রেসিডেন্সের ফোন নাম্বার দিয়েছেন। বলেছেন মাঝে মাঝে ওকে ফোন করে খবর নিতে। গুড। এদিকে আমার কাছে তো দারুণ খবর আছে। কি খবর? সে মিস্টেরিয়াস লেডিকে পেয়ে গেছি। বর্ষাকে ব্যাপারটা খুলে বললাম। এবার কি করবেন? উত্তেজিত গলায় ও জানতে চাইল। কাল ওই পাউডারের কোম্পানি দিয়ে শুরু করব। তারপর কপাল যদি গোপালপুরে নিয়ে যায় তাও যাব। তাই এখন 2-4 দিন অফিস যাওয়াটা আমার আনসার্টেন। আমি ফোন করে মংপুকে বলে দেব, তুমি হায়না আর নেকড়ের পালের মধ্যে সাবধানে থেকো। এসব ঠাট্টা এখন ভাল লাগছে না রিতেনদা। তারপর একটু থেমে, আমি কাল আপনার সঙ্গে যাব। একটু ভেবে আমি বললাম, না এখন নয়, সময় হলে আমি বলবো। তুমি বরং টাইম পেলে ড্রিম ট্যালকের অ্যাডটা দেখে নিও, আর দরকার মনে করলেই আমাকে মোবাইল ফোন করো। ওকে? একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বর্ষা নিয়মরাজি হলো। ফোন রেখে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। একটা ঝঞ্ঝাটের কাজে পা বাড়ানোর আগে মনটাকে শান্ত করা দরকার। ড্রিম ট্যাল্ক তৈরি করে ভারত কসমেটিক্স লিমিটেড। কয়েকটা বড়সড় স্টেশনারি দোকানে ঘুরে পাউডারের কৌটোর গায়ে লেখা কোম্পানির ঠিকানা জোগাড় করে BCL এর অফিসে পৌঁছতে খুব একটা কষ্ট হলো না। আজ সকাল থেকেই কিছুটা মেঘলা আকাশ, তাই গরমের দাপট কম।
তবু বর্ষা এলে ভালো লাগতো। 2 বর্ষার কথাই বলছি। একে ওকে জিজ্ঞেস করে যখন ভারত কসমেটিক্স লিমিটেডে পৌঁছলাম তখন বেলা প্রায় 2টো। চিতপুরের একটা ঘিঞ্জি রাস্তায় একটা বাড়ির দোতলায় ওদের অফিস। তবে অফিস বাড়িটার যা চেহারা তাতে মনে হতেই পারে ওরা ট্যালকম পাউডার নয়, টুথ পাউডার তৈরি করে। নোনা ধরা জীর্ণ বাড়ির একতলায় নানা রকম কারখানা, ছাপাখানা, খাটিয়া তৈরির কারখানা। কোথাও বই বাঁধাই হচ্ছে, টিনের কৌটো তৈরি করছে কেউ, 2-3টে রেডিওর গান কানে আসছে, আর গোটা একতলাটা বিড়ি আর বাথরুমের গন্ধে ম ম করছে। নাকে রুমাল চাপা দিয়ে দোতলার সিঁড়ি বেয়ে উঠলাম। সিঁড়ির যা ছিঁড়ি তাতে মনে হচ্ছিল তেনজিং নোরগে বোধহয় এই সিঁড়িতেই ট্রেকিংয়ে হাতে খড়ি দিয়েছিলেন। বিসিএলের অফিসের বাইরে প্লাস্টিকের ছোট সাইনবোর্ড, তার কাচের দরজায় কোম্পানির 3 রকম প্রোডাক্টের রঙিন স্টিকার। দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ক্যাচ ক্যাচ শব্দ হলো। সামনের টেবিলে বসা পাকা চুল ভদ্রলোক একটা লেজার থেকে মুখ তুলে তাকালেন। তার চোয়াল নড়ছিল। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ট্রাইব সিরিয়ালে বোধহয় এ মুখ আমি দেখেছি। এ মুখ দেখে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে ডারউইন সাহেব ঠিকই বলেছিলেন, বানর থেকে মানুষ। যার গাছে থাকার কথা সে একটা চেয়ারে বসে আছে। অবশ্য চেয়ার আর গাছ দুটোই বেসিক্যালি কাঠ। কি চাই? পাউডার, সাবান না ক্রিম? কাক যদি মানুষের ভাষায় কথা বলতে পারত তাহলে বোধহয় এরকমটাই শোনাতো। ঘরের মাপ বড় জোর 6 ফুট বাই 8 ফুট, মাথায় কাঠের সিলিং, আর আসবাব বলতে একটা পেডেস্টাল ফ্যান, 2টো টেবিল, 2টো চেয়ার আর একটা টুল। টেবিল চেয়ারের যার রংচটা দুর্দশা তাতে স্পষ্টই বোঝা যায় এদের ফাঁকফু করে 4 প্রকার দল ওনারশিপ ফ্ল্যাট কিনে স্থায়ী আস্তানা গেড়েছে। তবে অফিসের যা চেহারা তাতে মনে হয় না লোকজন এখানে খুব একটা আসে। আর 4 পোকাগুলো রেগুলার ব্লাড সাপ্লাই পায়। অফিসে আর কেউ নেই, সুতরাং যা বলার এই বৃদ্ধ মানুষটিকে বলা যাক। আপনারা CCCN চ্যানেলে একটা বিজ্ঞাপন দিয়েছেন। ওই অ্যাডভার্টাইজে অ্যাকশন হয়েছে তাহলে? একগাল হাসলেন বৃদ্ধ। হাসি তো নয়, যেন দাঁতের বিজ্ঞাপন, যদিও এদিক ওদিক কয়েকটা পিস মিসিং। না মানে আমার একটা কসমেটিক্স কোম্পানি আছে। ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। ঘোলাটে চোখে সন্দেহ দেখা দিল। আমার দিকে তীব্র নজর মেলে চুপচাপ কিছু একটা চিবোনোর কাজ করে চললেন। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলেন, কি তৈরি করা হয়? আমরা অনেক প্রোডাক্ট সাবকন্ট্রাক্টে তৈরি করি, লেবেল আমাদের থাকে। ভদ্রলোক আমাকে এখনো বসতে বলেননি, তাই মনে মনে বেশ রাগ হচ্ছিল, কিন্তু দরকারটা আমার, তাই দাঁতে দাঁত চেপে সহ্য করছিলাম। এখন ওর লোভ চকচকে চোখ দেখে মনে হলো লোভটাকে একটু উস্কে দিই। আমরা এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ঘামাচি পাউডার তৈরি করছি। ঘামাচির পাউডার? আগে হ্যাঁ, জাপানের সুঘামাচি কর্পোরেশনের সঙ্গে আমরা টেকনিক্যাল কোলাবোরেশন করেছি। তাহলে তো ফরেন গুডস। খুশিতে বিকশিত হলেন বৃদ্ধ। ওর দাঁতে সূর্যমুখী দেখা গেল। বললেন, দারুণ দারুণ, ওই অ্যাডভার্টাইজে এই টাইপের অ্যাকশন পাবো ভাবিনি। আমাদের টোটাল প্রোডাকশন আপনাদের হাতে আমি তুলে দেব, কথা দিলাম। তবে তার আগে একটা ছোট্ট খবর চাই। আপনাদের ওই দারুণ অ্যাডটা কোন এজেন্সিকে দিয়ে করিয়েছেন? আমি ওদের দিয়ে কয়েকটা অ্যাড করাতে চাই, তাতে আপনাদের নামও দেব। আরে বসুন বসুন। হাতের ইশারায় আমাকে বসতে বলে বৃদ্ধ একটা পুরনো ডায়েরির পাতা হাতকাতে লাগলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি এবং চোয়াল নাড়ার পর এজেন্সির নাম ঠিকানাটা আমাকে দিলেন। গলার স্বর যথাসম্ভব মিষ্টি করার চেষ্টা করে অনেক বড় বড় লাভের লোভ দেখালেন আমাকে। ওর কথার চেয়ে গলার স্বর আমাকে বেশি আগ্রহী করে তুলেছিল, কারণ কাক যখন কোকিলের গলায় কথা বলার চেষ্টা করে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় সেটার জানার কৌতূহল আমার বহুদিনের। কাজ শেষ করে পুরনো বাড়ির আড়াল থেকে বেরিয়ে দেখি রাগী সূর্যকে সামনে দাঁড় করিয়ে দিয়ে মেঘ কখন যেন পিটটান করে দিয়েছে। গনগনে রোদে ভাজা ভাজা রাস্তায় যখন হাঁটতে শুরু করলাম তখনও কসমেটিক্স কোম্পানির বাড়িটার বিড়ি আর বাথরুমের গন্ধ আমার নাকে লেগে রয়েছে।
রাস্তার ধারের একটা দোকানে বসে টিফিন করলাম। একটা ঠান্ডা কোক গলায় ঢাললাম, খানিকটা জিরিয়ে আবার বেরিয়ে পড়লাম অভিযানে। এখন যেতে হবে ওয়েলিংটন স্কোয়ার অঞ্চলে, স্পেকট্রাম অ্যাডের অফিসে। বাস স্টপে একা একা দাঁড়িয়ে যখন দরদর করে ঘামছি, তখন আর একবার মনে হলো বর্ষা এলে ভালো হতো। এবারও 2 বর্ষার কথাই বলছি। স্পেকট্রাম অ্যাডের অফিসটা বিসিএল এর ঠিক উল্টো। ইন্ডিয়ান মিরার স্ট্রিটে ওদের ছোট্ট অফিস, কাঁচ আর প্লাস্টিক দিয়ে দারুণ মড স্টাইলে সাজানো। রিসেপশন কাউন্টারে বসে আছে ফর্সা স্লিম একটি অল্প বয়সী মেয়ে, পরনে হলুদ চুড়িদার, ওর কপালে চুলের ঝালর নেমে এসেছে। তার ঠিক নিচেই টানা টানা চোখ, মুখে একটা এসো এসো ভাব। এসি থাকায় ভীষণ আরাম লাগছিল। আমি যে চোখ বুজে আসতে চাইছিল, কিন্তু এখন চোখ বুঝলে চলবে না, চোখ খোলা রাখতে হবে, নইলে হয়তো একেবারে বুঝতে হবে, দত্তগুপ্তের মতো। রিসেপশনের মেয়েটিকে আমার ছদ্ম পরিচয় জানিয়ে বললাম যে আমি একটা টিভিআর দিতে চাই, আর তাতে মডেল হিসেবে ভারত কসমেটিক্স লিমিটেডের ড্রিম ট্যালকাম পাউডারের অ্যাডের মেয়েটিকে চাই। রিসেপশনের মেয়েটি বোধহয় চাকা লাগানো চেয়ারে বসেছিল, কারণ আমার কথা শোনা মাত্রই কাউন্টারের একপাশে বসানো কম্পিউটারের কাছে প্রায় ভেসে চলে এলো। ওর সুন্দর আঙ্গুল ব্যস্তভাবে নড়ে উঠল কিবোর্ডে। তারপরই আমার দিকে মুখ তুলে বলল, আপনি ভেতরের ঘরে যান, সেখানে মিস্টার করের সঙ্গে কথা বলুন, ভারত কসমেটিক্স লিমিটেডের নাম বলবেন। কম্পিউটারে দেখলাম ওদের অ্যাডটা মিস্টার কর ডিল করেছিলেন। আমি ধন্যবাদ জানিয়ে ভেতরের দিকে রওনা হতে যাব, ঠিক তখনই আমার মোবাইল ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে কথা বললাম। ব্যবসার ফোন, ওরা জানে না ব্যবসা এখন আমার মাথায় উঠেছে। ফোনে কথা বলা শেষ করে ভেতরের ঘরে ঢুকলাম। ঘরটা ছোট কিন্তু চমৎকার, প্রয়োজনের বাইরে বাড়তি কোনো আসবাবপত্র নেই। ধোপ দুরস্ত পোশাকে ফিটফাট 3 জন কর্মী, 1 জন মহিলা, 2 জন পুরুষ। 3 জন টেবিলে বসে মনোযোগ দিয়ে কাজ করছিলেন। আমি ওদের একজনের কাছে গিয়ে দাঁড়ালাম। ভদ্রলোক আমার দিকে না তাকিয়েই হাতের ইশারায় সামনের একটা চেয়ার দেখিয়ে দিলেন, তারপর মাথা ঝুঁকিয়ে কাজ করে চললেন। চেয়ারটা আধুনিক, মোল্ডেড প্লাস্টিক আর লোহার কায়দা কানুন দিয়ে তৈরি। সাধারণ অবস্থায় এ ধরনের চেয়ারে বসলে এমন আরাম হয় যে নিতম্ব নিত্যানন্দ হয়ে বারবার ধন্যবাদ জানায়, কিন্তু এখন অবস্থা স্বাভাবিক নয়, তাই পেছনে পিন ফুটতে লাগলো। কোথায় দত্তগুপ্তের তৃপ্তি নিকেতনের মানুষই, কোথায় কোথায়। ভদ্রলোক কাজের ঝোঁক সামান্য কমিয়ে কয়েকটা কাগজের গোছা একপাশে সরিয়ে রেখে এই প্রথম আমার দিকে তাকালেন। বলুন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি মিস্টার করের সঙ্গে কথা বলতে চাই। মুখে সুন্দর পেশাদারি হাসি ফুটিয়ে ভদ্রলোক বললেন, আমি সঞ্জিত কর, বলুন কি হেল্প করতে পারি? ভারত কসমেটিক্স লিমিটেড এর ড্রিম ট্যাল্কের অ্যাডটা আপনারা করেছেন। রিসেপশনের ম্যাডাম এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে বললেন। বলুন কি বলবেন? চোখের চশমাটা সামান্য অ্যাডজাস্ট করে কর টেবিলের কাগজপত্রের দিকে তাকালেন। ভাবটা এমন যেন আমি ওর কাজের সময় অকারণে নষ্ট করছি। একটু নার্ভাস হয়ে গেলাম আমি। কিছুটা সময় নিয়ে ইতস্তত করে বললাম, আমার একটা ছোট কোম্পানি আছে মিস্টার কর, তার একটা টিভিআর দিতে চাই, আর তাতে মডেল হিসেবে একজনকে আমার পছন্দ, তাকে চাই। সঞ্জিত কর আমার চাহিদা আঁচ করে বললেন, তার মানে ভারত কসমেটিক্সের ড্রিম ট্যাল্কের মডেলকে চাই। ওকে, নো প্রবলেম। আমার বুক ঠেলে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আমার তদন্ত তাহলে ঠিক পথেই এগোচ্ছে। কর গুনগুন করে গানের সুর ভাজতে ভাজতে বাঁ দিকে ঘাড় ঘোরালেন। ওর টেবিলের পাশেই একটা সুন্দর কাঠের র্যাক ছিল। র্যাকে সার বেঁধে অনেকগুলো ভিডিও ক্যাসেট সাজানো। তাদের লেবেলগুলো খুঁটিয়ে দেখে কর একটা ক্যাসেট টেনে নিলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, আসুন প্রজেকশন রুমে একবার ক্যাসেটটা চালিয়ে দেখিনি। কর আমাকে একটা অ্যান্টি রুমে নিয়ে গেলেন। সেখানে ভিসিআর, টিভি, প্রজেক্টর সব তৈরি। আমাকে বসতে বলে ক্যাসেটটা রেডি করে ভিসিআরে প্লে বোতাম টিপে দিলেন মিস্টার কর। টিভির পর্দায় নানান বিজ্ঞাপনের মেলা শুরু হয়ে গেল। একটু পরেই দেখতে পেলাম ওকে, সেই বিজ্ঞাপন, সেই মুখ, সেই হাসি। আমি একটু উত্তেজিতভাবেই করকে বললাম, এই ভদ্রমহিলা, এই মডেল, ওর নাম কি? শর্মিলা বোস, গড়পাড়ে থাকেন, আমরা শর্মিলা দি বলি।
আমার দিকে খানিকটা অবাক চোখে তাকিয়ে শান্ত গলায় কথাগুলো বললেন কর। ওর ডিটেইলড অ্যাড্রেসটা আমাকে দিতে পারেন? কেন বলুন তো? করের কপালে ভাঁজ পড়েছে। না মানে আমার ওই অ্যাডটা নিয়ে একটু ডিসকাস করতাম। আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম। কর হাসলেন। যা ডিসকাস করার আমাদের সঙ্গে করতে পারেন। মডেলদের সঙ্গে ক্লায়েন্টদের জেনারেলি কথা বলতে দেওয়া হয় না, তাতে কাজের প্রবলেম হয়। ওর সঙ্গে একবার দেখা করা যেতে পারে, জাস্ট একবার। আমি মরিয়া। মিস্টার কর ভালো করে আমাকে জরিপ করলেন। বোধহয় ভাবতে চাইলেন কেসটা কি, প্যার কিয়া তো ডার না কিয়া, নাকি প্রেম প্রতিজ্ঞা। অনেকক্ষণ চুপ করে থাকার পর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো? আমি দাগা খাওয়া প্রেমিক সাজার ভান করে মনমরা গলায় বললাম, কিছু মাইন্ড করবেন না। ওর সঙ্গে একসময় আমার মানে একটা অ্যাফেয়ার, মানে পরিচয় ছিল। একবার দেখা হলে খুব ভালো হতো। কর আমার মুখের দিকে অনেকক্ষণ ভালো করে দেখলেন, তারপর ঠোঁটের কোণে হেসে ভিসিআর থেকে ক্যাসেটটা বের করে নিয়ে ভিসিআর, টিভি সব অফ করে দিলেন। আমি ওর উত্তরের অপেক্ষা করছিলাম। আপন মনেই হাসলেন কর। এপাশ ওপাশ মাথা নাড়লেন, বিড়বিড় করে নিজেকেই বললেন, বাব্বা, এই বয়সেও শর্মিলাদিকে ইয়াং বয়ফ্রেন্ড সামাল দিতে হচ্ছে। তারপর আমাকে ইশারা করে অ্যান্টি রুমের বাইরে আসতে বললেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে মন্তব্য করলেন, শর্মিলাদি আমাদের অফিসে প্রায়ই আসেন নতুন কাজের খোঁজ নিতে। আজও হয়তো আসবেন, সময় হয়ে গেছে। আমার বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ শুরু হয়ে গেল। আপনার ওই অ্যাড ফ্যাডের ব্যাপারটা তাহলে বোগাস? শুধু শুধু আমার টাইম নষ্ট করলেন। করের মন্তব্যে হতাশা আর বিরক্তি ছিল। তাই নিজের মান বাঁচাতে বললাম, না না, সত্যি একটা অ্যাড আমি তৈরি করতে চাই। ইচ্ছে হলে অ্যাডভান্স নিতে পারেন, তবে বড় অ্যাড নয়, 10 সেকেন্ডের কুইকি। ঠিক আছে বলে আমাকে রিসেপশনের কাছে নিয়ে এলেন কর। আপনি এখানে ওয়েট করুন, শর্মিলাদি হয়তো এসে পড়বেন। রিসেপশনের সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম, আর শর্মিলা বসের কথা ভাবতে লাগলাম। কি কুক্ষণে যে কৌতূহলের তাড়নায় দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়ে হাজির হয়েছিলাম। এখন এই ঘোলা জলের ঘূর্ণি থেকে কি করে উদ্ধার পাবো কে জানে। তবে লাভের মধ্যে এই হয়েছে যে আমি আর বর্ষা দুজনেই একই বিপদে জড়িয়ে পড়েছি। এর ফলে আমরা কাছাকাছি এসে পড়েছি। কিন্তু বর্ষা সত্যি আমাকে সব খুলে বলেছে তো? এরকম বিপদে পড়লে মাথার ঠিক থাকে না, তখন যাকে তাকে সন্দেহ হয়। আমার অবস্থাটাও এখন বোধহয় তাই। নইলে বর্ষাকে সন্দেহ করব কেন? একটা সিগারেট ধরাতে যেতেই রিসেপশনের মেয়েটি এক্সকিউজ মি স্যার বলে আমার দিকে তাকালো, তারপর ইশারা করলো একটা স্টিকারের দিকে, থ্যাংক ইউ ফর নট স্মোকিং। সিগারেট আবার পকেটের প্যাকেটে ঢুকে গেল। সিগারেট ছাড়া সময় কাটানো মুশকিল। চোখ তন্দ্রায় জড়িয়ে আসতে চাইছে। অফিসের দরজা ঠেলে যখনই কেউ ঢুকছে তখনই আমি চোখ থেকে ঘুম তাড়িয়ে তাকাচ্ছি। না, শর্মিলা বোস নয়। সত্যি কি অদ্ভুত ব্যাপার, শর্মিলা বোসের বদলে অনেক তরুণী এবং অনেক সুন্দরী মেয়েরা স্পেকট্রাম অ্যাডের অফিসে ঢুকলেও ওরা আমাকে এক চুলও টানতে পারছে না। আমার কাছে ওরা স্রেফ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এখন এই মুহূর্তে শর্মিলা বোসই আমার একমাত্র মহান চুম্বক। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে উঠে পড়তে হলো। 3.5 ঘন্টা মতো অপেক্ষা করেও শর্মিলা বোসের দেখা পেলাম না। তখন সোফা ছেড়ে উঠে পড়লাম, ঢুকে পড়লাম অফিসের ভেতরে। সঞ্জিত করের কাছে গিয়ে কিন্তু কিন্তু ভাব নিয়ে দাঁড়ালাম। তিনি ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকিয়ে বললেন, কি আর করবেন, দরকার মনে হলে কাল একবার আসুন। আচ্ছা, ওর অ্যাড্রেসটা আমাকে দেওয়া যায় না? কিংবা ফোন নাম্বার? ট্রেড সিক্রেট। ওর সঙ্গে দেখা করাটা ভীষণ জরুরি। সঞ্জিত কর ভুরু কুচকে সন্দেহের চোখে আমার দিকে তাকালেন। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর বললেন, ইচ্ছে হলে আপনি কাল আরেকবার আসতে পারেন, চান্স নিতে পারেন। দ্য চয়েস ইজ ইয়োর্স। নাও ক্যান উই ফিনিশ দিস ডায়ালগ? অপমানে গা চড়চড় করছিল, কিন্তু উপায় নেই। আমার ঘাড়ের উপর দত্তগুপ্তের ডেড বডি ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সুতরাং স্পেকট্রাম অ্যাডের অফিস থেকে বেরিয়ে এলাম। আসার সময় রিসেপশনের মেয়েটিকে বলে এলাম যে আমি আবার কাল আসব।
হতাশ মন নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলাম, তখনও জানি না আরও এক বিপদ সেখানে আমার জন্য অপেক্ষা করছে। দরজার কড়া নাড়তেই মিলি দরজা খুলে দিল। মিলি খুব ফর্সা, কিন্তু পরন্ত বিকেলের ম্লান আলোতে ওকে ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমার চোখ শুরু হয়ে এলো। মিলি ফিসফিস করে বলল, দাদা, থানা থেকে পুলিশ এসেছে, তোর জন্য অপেক্ষা করছে। পুলিশ? আমার মুখের রক্ত বোধহয় কেউ ব্লটিং পেপার দিয়ে শুষে নিল, কারণ মিলির মুখে ভয়ের ছাপ পড়ল। ও অস্পষ্ট গলায় বলল, প্রায় 1 ঘন্টার ওপর ওরা বসে আছে। পকেট থেকে রুমাল বের করে মুখে, ঘাড়ে, গলায় বুলিয়ে নিলাম। ওদের প্রশ্নগুলো মনে মনে কল্পনা করে উত্তরগুলো ঝালিয়ে নিতে লাগলাম। কি ব্যাপার দাদা, পুলিশ তোর খোঁজ করছে কেন? মা ভীষণ ভয় পেয়ে গেছে, কাঁদছে। আমি আপন মনেই একবার মাথা নাড়লাম। তারপর মিলিকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। কেমন যেন দম আটকে আসছিল। এক গাদা শুকনো ছাতও মুখের মধ্যে কেউ যেন জোর করে গুজে দিয়েছে। বাইরের ঘরটাতে ওরা দুজনেই বসেছিলেন। সামনের টেবিলে 2টো খালি চেয়ার আর কাপ আর প্লেট। তার পাশে একটা হলদে রঙের ফ্ল্যাট ফাইল। ওদের একজন গাট্টা গোট্টা, পরনে ইউনিফর্ম, আপাদমস্তক পুলিশ পুলিশ ভাব, আর একজন শিরিঙ্গে চেহারার, গায়ে সাদা পোশাক, গালে কপালে অসংখ্য ভাঁজ, মাথায় টাক, ঠোঁটের কোণে একটা মজার হাসি সবসময় লেগে রয়েছে। আমি ঘরে ঢুকেই ওদের আলতো নমস্কার জানিয়ে বললাম, আমার নাম রিতেন মিত্র। বসুন, গাট্টাগোট্টা চেহারার ভদ্রলোক বললেন, আপনার জন্যই এতক্ষণ ওয়েট করছি। আমি একটা চেয়ারে বসে পড়লাম। মিলি আমার পাশ দিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ও চলে যাওয়ার সময় দরজার পর্দাটা কেঁপে গেল। তখনই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা মাকে দেখতে পেলাম। আমি ইন্সপেক্টর সেন, মুচিপাড়া থানায় আছি, প্রথমজন বললেন। তারপর সঙ্গীর দিকে ঘুরে তাকিয়ে বললেন, আর ইনি কড়িয়া থানার অফিসার দ্বিজেন বিশ্বাস। আমি সৌজন্য দেখালাম। তারপর প্রথম প্রশ্নের জন্য অপেক্ষা করতে লাগলাম। ইন্সপেক্টর সেন টেবিলে রাখা ফাইলটা হাতে তুলে নিলেন। সেটা উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে থামলেন। ফাইলের দিকে চোখ রেখে প্রথম প্রশ্নটা ছুড়ে দিলেন তিনি। আপনার মোবাইল নাম্বার 9830043281। হ্যাঁ। আপনি গণেশ এভিনিউয়ের সফট কর্পোরেশনে প্রোগ্রামারের চাকরি করেন। হ্যাঁ। ওরা বাড়ির কাজ বেশ গুছিয়ে শেষ করে তারপর পরীক্ষা দিতে, নিতে এসেছে দেখছি। কিন্তু আমার মোবাইল নাম্বার ওরা কি করে পেল? অফিসের হদিস, বাড়ির ঠিকানা। তাহলে কি কম্পিউটার ছাড়াও অন্য কোথাও আমার মোবাইল নাম্বার আর নামটামের হার্ড কপি ছিল? আমার বুকের ভেতরে এমন জোরে গুম গুম শব্দ শুরু হলো যে আমার ভয় হচ্ছিল পুলিশ অফিসাররা সেই শব্দ শুনতে পাবেন। পিনাকি দত্তগুপ্তকে আপনি চিনতেন? না, এই প্রথম নাম শুনছি। পার্ক সার্কাসে ওর ফ্ল্যাটে আপনি কখনো যাননি? অসংখ্য মিথ্যে বলার জন্যে মনে মনে তৈরি হয়ে উত্তর দিলাম। যার নাম কখনো শুনিনি তার ফ্ল্যাটে যাওয়ার প্রশ্ন ওঠে কী করে? দ্বিজেন বিশ্বাস গলা খাকারি দিয়ে নড়ে চড়ে বসলেন। বললেন, সত্যি আপনি মিস্টার দত্তগুপ্তকে চেনেন না? ওর ফ্ল্যাটে কখনো যাননি? কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, উত্তরটাও। কেন, ওকে আমার চেনার কথা? একটু খোঁচা মেরেই প্রশ্নটা করলাম। বিশ্বাস হাসলেন, বললেন, চেনার তো কথা, নইলে মিস্টার দত্তগুপ্তের ফোন থেকে আপনার মোবাইল ফোনে মেসেজ আসবে কেন? প্রচণ্ড এক ধাক্কা খেলাম। ঠিক কতটা জানে ওরা? ধাক্কাটা সামলে নেওয়ার সময় চাই, তাই প্রশ্ন করলাম, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? পিনাকি দত্তগুপ্তকে নিয়ে এত কোশ্চেন করছেন কেন? এবারে সেন উত্তর দিলেন, ঠান্ডা গলায় বললেন, পিনাকি দত্তগুপ্ত ওর ফ্ল্যাটে মার্ডার হয়েছেন। কেসটা আমরা ইনভেস্টিগেট করছি। দত্তগুপ্ত একটা টেলিফোন মধুচক্র চালাতেন, তবে আমাদের কাছে খবর আছে ব্যাপারটা এত ইনোসেন্ট ছিল না। ওর রোডিং বিজনেস ছিল, ক্লায়েন্টের লিস্ট ছিল কয়েক মাইল লম্বা, আর সেই লিস্টেই আমরা আপনার নাম পেয়েছি, হেসে বললেন দ্বিজেন বিশ্বাস।
ওদের ভদ্রলোকের মতো সাফাই দেওয়া দরকার। তাই একটা লম্বা শ্বাস ফেলে মাথা নিচু করে দত্তগুপ্তের কোম্পানির মেসেজ পাঠানোর কথা বললাম। তারপর এও বললাম যে আমি ওদের ওখানে কখনো ফোন করিনি, যাইও নি। বিশ্বাস করুন, আমার মাথার উপরে অনেক ফ্যামিলি বার্ডেন, ইনকামও তেমন নয়। এসব বিলাসিতা আমাদের মতো লোকের কাছে স্বপ্ন। অনেস্টলি বলছি। গলায় বেশ খানিকটা আবেগ জড়িয়ে কথা শেষ করলাম। অফিসার দুজন কয়েক লহমা আমার দিকে তাকিয়ে রইলেন। বোধহয় বুঝতে চাইলেন আমার অনেস্টিতে শতকরা জলের পরিমাণ কত। কিছুক্ষণ চুপ করে থাকার পর ইন্সপেক্টর সেন বললেন, ওকে মিস্টার মিত্র, আজ আমরা উঠি। আপনি আমাদের না জানিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। উই হোপ ইউ আর টেলিং দ্য ট্রুথ। ওরা চলে যেতেই মা পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। আমাকে প্রায় জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, রতু, রতু, আমার যে বড় ভয় করছে রে। আমি চোয়াল শক্ত করে বললাম, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। আমি এমন কিছু করিনি যাতে পুলিশ আমাকে কিছু করতে পারে। আমার দু হাতের বাঁধনে মায়ের ক্ষীণজীবী রোগা শরীরটা ভেজা পাখির ছানার মতো থরথর করে কাঁপছিল। মায়ের আশঙ্কা অনুভব করে আমার চোখে জল এসে গেল। আজ এ পর্যন্তই। পড়ছিলাম অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প murder.com, আজ দ্বিতীয় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্প স্বল্প কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।